আমি গভীর শ্রদ্ধার সঙ্গে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ করি। আমার জীবনে রবীন্দ্রনাথের প্রভাব ব্যাপক, কারণ রবীন্দ্রনাথের শিল্প সাহিত্য তার সব কিছু আমার অনুপ্রেরণার উৎস। লেখালেখির জগতে আমি রবীন্দ্রনাথকে নিয়ে 4টি বই করেছি। একটি বই হলো পূর্ণছবির মগ্নতা। রবীন্দ্রনাথ আমাদের দেশে শিলাইদহ, পতিশুর, শাহজাদপুরে যেই পিরিয়ডটায় ছিলেন এবং জীবনকে নানাভাবে দেখেছেন, প্রকৃতি দেখেছেন, তার ছিন্নপত্রের চিঠিতে অনেক উল্লেখ আছে। আমি এইটা ধরে একটি উপন্যাস করেছি। এই উপন্যাসটি ইংরেজি ভাষায় অনুবাদ হয়েছে, দিল্লি থেকে প্রকাশিত হয়েছে। উপন্যাসটির ইংরেজি ভার্সন পড়ে শ্রীলঙ্কা থেকে ওদের যে একজন বিখ্যাত লেখক দায়া দিসানায়েক, তার মাধ্যমে এটা অনুবাদ হয়েছে শ্রীলঙ্কান ভাষায়। এভাবে উপন্যাসটি পৌঁছেছে। আর আমি যেটা করেছি, আরেকটা করেছি রবীন্দ্রনাথের সময় 1861 থেকে 1941, এই পুরো সময়টা রবীন্দ্রনাথের জীবন, তিনি কি হয়েছে, কি করেছে, বিশ্বজুড়ে কোথায় কি হয়েছে, কে নোবেল পুরস্কার পেয়েছেন, কি ঘটনা ঘটেছে, এইভাবে তার সময়টাকে ধারণ করে একটা উপন্যাস করেছি। আর পূর্ববঙ্গ থেকে বাংলাদেশ, রবীন্দ্রনাথ ঠাকুর ও শেখ মুজিবুর রহমান, আমি বঙ্গবন্ধু দেইনি, নাম ব্যবহার করেছি যেহেতু রবীন্দ্রনাথ ঠাকুর। তো রবীন্দ্রনাথ ঠাকুর পূর্ববঙ্গ থেকে যেসব কথা উল্লেখ করেছেন, ছিন্নপত্রে যেসব চিঠির উল্লেখ আছে, সেগুলো অনেক উদ্ধৃতি দিয়েছি। আর বঙ্গবন্ধু রবীন্দ্রনাথকে নিয়ে যেসব চিন্তা করতেন, যেসব কথা বলেছেন তার ভাষণে, তার বিভিন্ন বক্তৃতায়, সেগুলো সব উল্লেখ করেছি। ব্যক্তি রবীন্দ্রনাথ, যিনি এই সাহিত্যের জায়গাটি আলোকিত করেছেন এবং আমাদের এই এলাকায় শিলাইদহ, পতিশর, শাহজাদপুরে এসে যেভাবে তিনি গণমানুষের সঙ্গে নিজেকে চিন্তা করেছেন এবং ব্যক্তিত্ব হিসাবে নিজের জায়গাটি বর্ণনা করেছেন, আমি মনে করি তিনি একজন অসাধারণ মানুষ। তার এই সব চিন্তা সাধারণ মানুষের চেতনাকে আলোকিত করবে। উনি আমার কাছে একজন সর্বশ্রেষ্ঠ লেখক। তার গল্প, উপন্যাস, কবিতা, সঙ্গীত, এই সব কিছু মিলিয়ে আমি তাকে একজন অসাধারণ লেখক বলে মনে করি। আমি মনে করি এখনও আধুনিক, কারণ তিনি যে সময়ে লিখেছেন সে সময়কে ধারণ করেছেন, কিন্তু তার বিশ্লেষণে, তার চরিত্র তৈরিতে সব কিছুর মধ্যে অগ্রগামী চিন্তা ছিল। সেই চিন্তার চেতনার জায়গা থেকে আমরা তাকে আধুনিকতার সঙ্গে যুক্ত করতে পারি। এ বিষয়টিও আমার কাছে একটি অসাধারণ অনুপ্রেরণার উৎস। তিনি যেভাবে এটা করেছেন, আমি মনে করি আমাদের সবাই এই দিকটি আমরা যেন ধারণ করি লেখক হিসাবে আমাদের মাঝে। আমি এর বিরোধিতা করি এবং এইটাকে একদম তুচ্ছ তাচ্ছিল্য করে খারিজ করে দিতে চাই, কারণ তিনি যেভাবে লিখেছেন তাকে অন্য ধর্মাবলম্বীরা এইভাবে চিন্তা করতে পারবে না, করা উচিতও না। রবীন্দ্রনাথের মুসলিম চিন্তায় অনেক বিষয় আছে তার লেখায়। আমরা মনে করি তিনি হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান ধর্মের ঊর্ধ্বে মানুষকে যেভাবে চিন্তা করেছেন, এই চিন্তা চেতনার জায়গা রবীন্দ্রনাথের অসাধারণ বৈশিষ্ট্য, যে মানুষ হিসাবে মানুষ থাকবে আর ধর্ম যার যার, মানুষ সবাই মানুষ, এই মানবিক বোধকে তিনি সবচেয়ে বেশি আলোকিত করেছেন তার লেখায়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার যে গানটি নিয়েছেন, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এবং বিভিন্ন সময়ে তিনি বিভিন্ন উক্তি করেছেন রবীন্দ্রনাথকে নিয়ে। আমার মনে আছে রবীন্দ্রনাথের জন্মশতবর্ষে যখন পাকিস্তান সরকার আমাদের বেতার টেলিভিশনে তার সঙ্গীত বন্ধ করে দিয়েছিলেন, বঙ্গবন্ধু তখন জেলখানায় ছিলেন। 1969 সালে বঙ্গবন্ধু যখন জেলখানা থেকে বেরিয়ে আসেন, তখন আমাদের রমনা রেস কোর্সে বক্তৃতায় তিনি বলেছিলেন, আমি রবীন্দ্রনাথ পড়বই, আমি রবীন্দ্রনাথের পাঠক। আমরা বিশ্বের অন্য সব লেখকের লেখা পড়ি, সেখানে আমরা রবীন্দ্রনাথের লেখা পড়ব না। রবীন্দ্রনাথকে পড়া আমাদের উচিত, আমাদের জানা উচিত রবীন্দ্রনাথকে। এইভাবে তিনি 1969 সালে পাকিস্তান সরকারের বিরুদ্ধে তার রাজনৈতিক সচেতনতার জ্ঞানে রবীন্দ্রনাথকে উদ্ধৃতি দিয়েছেন।
আমার একটি স্মৃতি মনে আছে, 1971 সালের 15ই ফেব্রুয়ারি, আমি তখন বাংলা একাডেমির চাকরিতে যোগদান করেছি। তখন বইমেলা উদ্বোধন করার জন্য তখন সে সময়ে পরিচালক ছিলেন প্রফেসর কবির চৌধুরী। তিনি বঙ্গবন্ধুকে এনেছিলেন যে বইমেলাটা উদ্বোধন করবেন এবং যেসব বিদেশি বাংলা ভাষা শিখে বাংলা একাডেমিতে তাদেরকে সার্টিফিকেট দিবেন। রবীন্দ্রনাথ এইভাবে আমাদের জায়গায় যখন এসছেন, তখন 71 সালের 15ই ফেব্রুয়ারি এই কাজে বঙ্গবন্ধুকে ডেকেছেন। তখন বঙ্গবন্ধু এসেছেন, যখন অনুষ্ঠানের অর্ধেকটা হলো, তখন কেউ একজন এসে তার কানে কানে কিছু একটা কথা বলল। আমরা যারা দর্শক সারিতে ছিলাম আমরা তো আর শুনতে পাইনি, দেখলাম তিনি ক্রুদ্ধ হয়েছেন, উত্তেজিত হয়েছেন, কিন্তু মুখে কিচ্ছু বলেননি। তিনি তখন দর্শকদের সামনে সারিতে বসেছিলেন হুসনা বানু খানম, আমাদের প্রিয় রবীন্দ্রসঙ্গীত শিল্পী। তিনি তাকে হাত ইশারায় ডেকে বললেন, আপনি আসেন। তো হুসনা আপা মঞ্চে গেলেন, তখন বললেন, আপনি একটি গান করেন। তখন হুসনা আপা বললেন, আমি কোন গানটি করব? তিনি বললেন, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। হুসনা আপা গানটা করলেন, নেমে এলেন। বাংলা একাডেমির নজরুল মঞ্চের ওই মাঠে শত শত লোক ছিলেন, তারা স্তব্ধ হয়ে বসেছিলেন। তিনি কানে কানে কি শুনেছেন সেইটা যদি তার বক্তৃতায় বলতেন এবং স্লোগান দিতেন সেই দিন, তাহলে সব মানুষ মিলে একটা মিছিল বেরিয়ে যেত। কিন্তু সেই কাজটি করেননি। মানুষের হৃদয়কে, আবেগকে গানের বাণী এবং সুরে তিনি মথিত করেছেন। পরে 2-3 দিন পরে অধ্যাপক কবির চৌধুরী আমাদেরকে বাংলা একাডেমির তার ঘরে ডাকলেন, ডেকে বললেন, সেই দিন বঙ্গবন্ধুকে কি হয়েছিল তোমাদেরকে একটু বলি। যে লোকটি এসেছিল সেই দিন বঙ্গবন্ধুর সঙ্গে ইয়াহিয়া খান এবং জুলফিকার আলী ভুট্টোর 5টার সময় একটা মিটিং হওয়ার কথা ছিল। ভুট্টো সেই মিটিংয়ে আসবে না বলে মিটিংটি বাতিল হয়ে গেছে। ওই লোকটি এসে বঙ্গবন্ধুকে বলেছেন যে আপনি ওখানে যাবেন না। বঙ্গবন্ধু এইটা শুনে তিনি যে কিভাবে মানুষজনকে এত শান্ত স্নিগ্ধ রাখলেন সঙ্গীতের মাধ্যমে, সেদিন আমার মনে হয়েছিল আমার সামনে বঙ্গবন্ধু একজন শিক্ষক। কারণ একজন রাজনৈতিক নেতা কিভাবে সাংস্কৃতিক বিষয়ে সঙ্গীতের মাধ্যমে মানুষের আবেগকে কত সুন্দর করে ধারণ করলেন, কত সুন্দর করে দেশপ্রেমে উদ্বুদ্ধ করলেন, এমনই ছিলেন বঙ্গবন্ধু। আমি সব সময় তাকে বাংলা ভাষার কবি বলি না, সব সময় বলি বিশ্বকবি। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।